কঠিন তরলের প্রসারণে 28 দাগের ম্যাথটা লক্ষ্য করো। উষ্ণতার পরিবর্তনের সাথে আয়তনের পরিবর্তন অত্যন্ত নগণ্য। এমন একটি বস্তু একটাই তরলে ভাসছে। θ1 এবং θ2 উষ্ণতায় বস্তুটির আয়তনে যথাক্রমে n1 ও n2 অংশ তরলটিতে নিমজ্জিত থাকে। দেখা হচ্ছে তরলটির প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু n1 মাইনাস n2 ডিভাইডেড বাই n2 θ1 মাইনাস n1 θ2। তাই এখানে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আমরা যদি আয়তনটাকে ধরে নিই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আমরা এখানে তরলের ঘনত্বটা কত ধরছি, ধরো d0। তরলের ঘনত্ব কত ধরছি, d0। এবং θ1 টেম্পারেচারে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আমাদের ঘনত্ব হচ্ছে d1, আর θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ঘনত্ব হচ্ছে d2। এবং তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হচ্ছে, গামা, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে সম্পর্কটা লিখতে পারি যে d0 ইকুয়াল টু অ্যাকচুয়ালি d1 ইন্টু 1 প্লাস গামা ইন্টু θ1, আর d0 ইকুয়াল টু লিখতে পারি d2 ইন্টু আমরা এটা ঘনত্বের রিলেশন থেকে আমরা লিখছি গামা θ2। তাহলে এই জায়গা থেকে মোটামুটি আমরা দুটো সম্পর্ক পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অ্যাকচুয়ালি d1 ইকুয়াল টু d0 ডিভাইডেড বাই 1 প্লাস গামা θ1, এবং এইখান থেকে পাচ্ছি d2 ইকুয়াল টু d0 ডিভাইডেড বাই 1 প্লাস গামা θ2। এখন θ1 উষ্ণতায় অপসারিত তরলের আয়তন কত হবে, আমি ধরে নিচ্ছি তরলের আয়তন v, আর নিমজ্জিত অংশের আয়তন কত, তাহলে n1 অংশ নিমজ্জিত হচ্ছে, তাহলে আয়তন তরল অপসারিত তরলের আয়তন, তাহলে আমি ধরে নিচ্ছি বস্তুটার আয়তন হচ্ছে v, তার আয়তনের n1 অংশ তরলে নিমজ্জিত আছে। বস্তুর আয়তন আমরা ধরে নিচ্ছি ভিটা হচ্ছে বস্তুর আয়তন, তাহলে আমরা কি লিখবো, বস্তুর আয়তন ইকুয়াল টু v। তাহলে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে অপসারিত তরলের আয়তন, θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে অপসারিত তরলের আয়তন হবে n1v, আর এখান থেকে θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে হয়ে যাবে n2 ইন্টু v। এটা বস্তুর আয়তনে এত অংশ নিমজ্জিত আছে। তাহলে নিমজ্জিত অংশের যে ওজন, অর্থাৎ θ1 উষ্ণতায় অপসারিত তরলের ওজন কত হবে, তা θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অপসারিত তরলের ওজন হবে n1 v ইন্টু d1 ইন্টু g। এখানে দেখো অপসারিত তরলের আয়তন ওজনটা কিভাবে পাবো, যে বস্তুটাকে তরলে নিমজ্জিত করছি সেই নিমজ্জিত অংশের আয়তন ইন্টু যে তরলে নিমজ্জিত হচ্ছে সেই অবস্থায় সেই টেম্পারেচারে কত ঘনত্ব d1 ছিল, তাহলে d1 ইন্টু g, তাহলে n1 ইন্টু v ইন্টু d মানে আমরা জানি আয়তন, তাহলে এখানে n1 v ইন্টু d1 এটা হচ্ছে আমাদের ভর হয়ে গেল v ইন্টু d1 মানে, ইন্টু g, g মানে ওজন। তাহলে θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ওজনটা হচ্ছে অপসারিত তরলের ওজন। এটা আমরা কোথায় পাবো, আর্কিমিডিসের প্রিন্সিপাল যেখানে আমাদের পড়ানো আছে সেই জায়গাটাতে আমরা পেয়ে যাবো। θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে অপসারিত তরলের ওজন কত হবে, n2v ইন্টু d2g, কারণ θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ঘনত্ব ধরেছি d2। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা একটা সম্পর্কে আসতে পারি কি, দুই ক্ষেত্রে অপসারিত তরলের ওজন কিন্তু বস্তুর ওজনের সমান। তাহলে আমরা লিখতে পারি n1 v d1g ইকুয়াল টু আমরা লিখতে পারি n2 v2 d2 ইন্টু g, d2 ইন্টু g। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি, এই রিলেশন থেকে আমরা কি লিখতে পারি, তাহলে d1 এর যে ভ্যালুটা আমরা জানি সেখানে মানটা বসাবো, d2 এর ভ্যালুটাকে বসাবো। তাহলে এখান থেকে n1 ইন্টু d0, ভিটা বোথ সাইড থেকে এখন v2 না v, তাহলে ভিটা কেটে যাচ্ছে, তাহলে n1 d1g, gটাও কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে n1 d1 ইকুয়াল টু n2 d2। তাহলে সেই d1 এর জায়গায় বসাচ্ছি d0 ইন্টু 1 প্লাস গামা θ1, আর এখানে বসাচ্ছি n2 ইন্টু d0 ডিভাইডেড বাই 1 প্লাস গামা θ2। তাহলে d0 আবার কেটে যাচ্ছে, তাহলে n1 বাই 1 প্লাস গামা θ1 ইকুয়াল টু n2 ডিভাইডেড বাই 1 প্লাস গামা θ2। তা এইভাবে যদি আমরা সম্পর্কটাতে এবারে ক্যালকুলেশনটা করি, তাহলে আমরা কি পাবো, গামার যে ভ্যালুটা ধরো এখান থেকে তাহলে কত পাচ্ছি, তাহলে n1 প্লাস n1 গামা θ2 n2 প্লাস n2 গামা θ1
তাহলে আমরা গামাটাকে আলাদা করলে কি পাচ্ছি, গামাগুলোকে একদিকে নিয়ে আসবো, তাহলে গামা ইন্টু n1 θ2 n1 θ2 আর n2 θ1 ইকুয়াল টু কত হচ্ছে n1 মাইনাস n2 হবে, n1 মাইনাস n2 মাইনাস n1 n2 মাইনাস n2 মাইনাস n1, তাহলে গামা ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে গামা ইকুয়াল টু হবে n2 মাইনাস n1 ডিভাইডেড বাই n1 θ2 মাইনাস n2 θ1। এবার তুমি এটাকে মাইনাস কমন নিয়ে নিলে সম্পর্কটা আসবে কত, n1 মাইনাস n2 ডিভাইডেড বাই n2 θ1 মাইনাস n1 θ2, যে সম্পর্কটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো এটা ক্যালকুলেশন করলেই তোমরা মোটামুটি ভাবে বুঝতে পারবে, ভালো করে খেয়াল করবে, এখানে নিজেরাই এদিক ওদিক করে কোনাকুনি ভাবে গুণ করে নিজেরাই সাজিয়ে গামার মানটা বের করবে, তাহলে তোমরা কি আসছে এটা সম্পর্কটা সেটা বুঝতে পারবে। যে সম্পর্কটা আমরা গামা ইকুয়াল টু পাচ্ছি n2 মাইনাস n1 বাই n1 θ2 মাইনাস n2 θ1। এবার মাইনাস কমন নিলে কত আসবে, উপর উভয় পক্ষ থেকে উপর আর নিচে দুটোই যদি আমরা মাইনাস কমন নিই তাহলে আসবে n1 মাইনাস n2 ডিভাইডেড বাই n2 θ1 মাইনাস n1 θ2, মাইনাস মাইনাস কেটে যাবে। তো যাই হোক, এটা মোটামুটি 28 দাগের প্রবলেম হলো। এবার 29 দাগের ম্যাথটা লক্ষ্য করো, কাঁচ নির্মিত দুটি পারদ থার্মোমিটার এ ও বি এর গোলকাকার কুণ্ডের ব্যাসার্ধ যথাক্রমে R1 R2 ও নলের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ যথাক্রমে R1 R2। থার্মোমিটার দুটির ক্ষেত্রে 1 ডিগ্রি ব্যবধানে অবস্থিত দুটি দাগের মধ্যে ব্যবধান যথাক্রমে x1 ও x2 হলে প্রমাণ করে যে x1 ইকুয়াল টু R1 বাই R2 হোল কিউব R2 বাই R1 এর হোল স্কয়ার ইন্টু x2। তাহলে এখানে একটা গোলাকার কুণ্ড আছে, গোলাকার কুণ্ড, এবার নল আছে যেখানে পারদ দিয়ে ভর্তি করা আছে, এটা আমাদের ধরে নিতে হবে, ঠিক আছে। এবার নল যেখানে গরম হলে পারদটা উঠবে। যাই হোক, এটা আমাদের একটা ছবিতে তোমাদের বোঝানোর চেষ্টা করব। গোলাকার পারদ কুণ্ড, একটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কত, কুণ্ডের ব্যাসার্ধ হচ্ছে একটা R1, আরেকটা আমরা যদি এঁকে নিই, বড় করে এঁকে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাসার্ধটা কত হচ্ছে, ধরো R2, এটা হচ্ছে R2। আর নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রে R1, এটার ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাসার্ধ, সেক্ষেত্রে R1 এবং R2, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ যথাক্রমে R1 এবং R2। এবারে দেখো তোমাদের এখানে, তাহলে এ থার্মোমিটার কুণ্ড যেটা নেওয়া হয়েছে, ধরো এ একটা থার্মোমিটার কুণ্ড, এই থার্মোমিটার কুণ্ডের, এবার দেখো এ কুণ্ড যেটা আমি নিয়েছি, এ যে পারদ কুণ্ডটা, এটা আমরা এ ধরেছি, এটা এ, এটা বি, তাহলে এ পারদ কুণ্ডের আয়তন V1, তাহলে V1 ইকুয়াল টু কত হবে, যেটা গোলক, এটা 4/3 পাই R1 এর হোল কিউব। এটা হচ্ছে আমাদের এ থার্মোমিটার কুণ্ডের আয়তন। আর সেক্ষেত্রে এ থার্মোমিটারের যে নলটা, এই যে নলটা, নলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমরা ধরি এর মান কত হবে, পাই R1 স্কয়ার। তাহলে এখানে আপাত অ্যাকচুয়ালি আমাদের এই বিন্দু থেকে যদি পারদের উপরের দিকে ওঠে, তাহলে এখানে পারদের যে কুণ্ডের প্রসারণটা কিন্তু আমরা ধরছি না, সেক্ষেত্রে আমরা আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক ধরছি। সেক্ষেত্রে তরলের আমাদের পারদের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কত, গামা এ, এটাকে আমরা তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক ধরে নিচ্ছি। তাহলে এখান থেকে আয়তন বৃদ্ধি কত হবে, তাহলে V1, এই কুণ্ডের আয়তন আমরা যদি V1 ধরি, তাহলে V1 ইন্টু গামা এ ইন্টু 1 ডিগ্রি টেম্পারেচার বাড়াচ্ছি, তাহলে ইন্টু 1, এইটা ইকুয়াল টু কত হবে, তাহলে এই যে এই ভিতরে যে তরলটা প্রসারিত হবে সেটা এই জায়গার মধ্যে চলে আসবে, এই দুটো দাগের মধ্যে 1 ডিগ্রি বাড়ালে আমি ধরে নিচ্ছি দুটো দাগের মধ্যে সেই পারদটা চলে আসবে। তাহলে সেটা কত হবে, পাই R1 স্কয়ার ইন্টু এই দাগটাকে আমরা ধরছি x1, তাই x1। ঠিক অনুরূপে আমরা বি নলের ক্ষেত্রে আমরা যদি প্রাথমিক আয়তন V2 ধরি, পারদের আয়তনটা, সেই ক্ষেত্রে হবে V2 সমান 4/3 পাই R2 হোল কিউব, এবং সেক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আমরা এটা A1 ধরলাম, আমরা A2 ধরলাম, পাই R2 স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক ধরছি, অর্থাৎ এই বিন্দু থেকে যদি এই বিন্দু পর্যন্ত দাগটা x2 হয়,
তাহলে সেক্ষেত্রে পারদরা যেই প্রসারিত হবে পারদরা এই একটা 1 ডিগ্রি ব্যবধানের মধ্যে ওই নলের মধ্যে ভর্তি হবে। সেক্ষেত্রে আয়তন প্রসারণ কত হবে, V2 ইন্টু গামা এ ইন্টু 1, এটা সমান কত হবে, যে আয়তনটা প্রসারিত হবে সেই 1 ডিগ্রি যে ঘরের মধ্যে নলের মধ্যে আমরা 1 ডিগ্রি টেম্পারেচার বাড়ার জন্য যে যে আমরা দাগ দুটো আছে 1 ডিগ্রির যে ব্যবধানটা, এই নলটার মধ্যে আমরা কি মানে ওই নলটার মধ্যে আমাদের পারদরা সম্পূর্ণভাবে ভর্তি হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কত হবে, পাই R2 স্কোয়ার ইন্টু x2, তাহলে x2 ধরলাম। এইবার আমাদের এখানে দেখো, তাহলে এখান থেকে আমরা সম্পর্ক অনুযায়ী আমরা 1 নম্বর 2 নম্বর সমীকরণ তৈরি করতে পারি। তাহলে এই 1 নম্বর সমীকরণ এটা, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, ঠিক আছে, ওকে। এরপর দেখো, তাহলে আমাদের 1 নম্বর ডিভাইডেড বাই 2 নম্বর, তাহলে 1/2, তাহলে এখান থেকে আমরা লিখছি কত, আমরা লিখব পাই R1 স্কোয়ার x1 ডিভাইডেড বাই পাই R2 স্কোয়ার x2 ইকুয়াল টু, ডিভাইডেড করছি তার মানে 1 ডিভাইডেড বাই 1 ভাজিতক 2, 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশনে ভাগ করছি। তাহলে কত হচ্ছে, V1 ইন্টু গামা এ ইন্টু 1 ডিভাইডেড বাই কত হবে, V2 ইন্টু গামা এ ইন্টু 1। তাহলে এখান থেকে V1 V2 এর মানটা আমরা বসিয়ে দেবো। তাহলে V1 V2 এর মানটা কত হচ্ছে, 4/3 পাই R1 এর কিউব ডিভাইডেড বাই 4/3 পাই R2 এর কিউব ইন্টু গামা, এ তো কেটে যাচ্ছে, ইন্টু আর কিছু থাকছে না, তাহলে এই মানটা আমাদের কেটে গেল। তাহলে R1 এর হোল কিউব, এখানে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে কত আসছে, x1 বাই x2 সমান আসবে, তাহলে R1 ডিভাইডেড বাই R2 হোল কিউব ইন্টু R2 মাইনাস R1 এর হোল স্কয়ার। দেখো এই মানগুলোকে কোনাগুনি গুণ করো, চলে আসবে ইন্টু 1। এবার আমার x1 বের করতে বলেছে, তাহলে x1 সমান এই x2টা এদিকে গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে সমীকরণটা তোমরা তৈরি করে নাও। তাহলে x1 ইকুয়াল টু x2, এই যে ভ্যালুটা, তাহলে এটা কি করছে, এই ভ্যালুটা আমাদের মোটামুটি ভাবে এই দিকে চলে আসবে। তাহলে x1 ইকুয়াল টু আসবে R1 বাই R2 হোল কিউব ইন্টু R2 ডিভাইডেড বাই R1 এর হোল স্কোয়ার ইন্টু x2 হয়ে যাবে তখন। এবার 30 দাগের ম্যাথটা লক্ষ্য, ইস্পাতের তৈরি কি মিটার স্কেল 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পার দেয়। ওই স্কেলের সাহায্যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পরপর 2টি সেন্টিমিটার দাগের মধ্যে দূরত্ব কত হবে, ঠিক আছে। তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পার দেয়, অলরেডি টেম্পারেচার বেড়েছে, তার মানে 1 ডিগ্রি যেটা 1 সেন্টিমিটার ছিল সেটা কিন্তু 1 সেন্টিমিটার, যেটা আমরা স্কেলে এই মুহূর্তে বর্ধিত হয়ে যাওয়ার পরেও সেটাকে আমরা 1 সেন্টিমিটার বলছি, কিন্তু সেটা 1 সেন্টিমিটার প্রকৃতপক্ষে নয়, তার মানটা আমরা অন্যভাবে পাবো। তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছি, তাহলে যেটা আমরা ইস্পাতের মিটার স্কেল দিয়ে 1 সেন্টিমিটার পরিমাপ করছি, 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তার দৈর্ঘ্য হবে L30 ইকুয়াল টু, তাহলে L10 ইন্টু 1 প্লাস হবে কারণ টেম্পারেচার বেড়েছে, গামা ইন্টু T2 মাইনাস T1। এখানে L30 মান আমাকে বের করতে হবে। তাহলে L30 মান বের করতে গেলে তাহলে এখানে L10 মানে কত হচ্ছে, 10 ডিগ্রি সেন্টিগ্রেড 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ধরা হয়েছে, তাহলে 1 প্লাস গামার মান কত, ইস্পাতের গামা হচ্ছে 12 ইন্টু 10 মাইনাস 6 ইন্টু T2 মাইনাস T1 এর মান কত হচ্ছে 30 মাইনাস 10 অর্থাৎ 20, 30 মাইনাস 10। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস, তাহলে 12 ইন্টু 10 মাইনাস 6 ইন্টু কত হচ্ছে 20, তাহলে 1 প্লাস কত হবে, তাহলে 24 ইন্টু 10 মাইনাস 5, তাহলে 1 প্লাস কত হবে 24 কে যদি আমরা 0.00024, তার মানে কত হচ্ছে 1.00024 সেন্টিমিটার। এইটা কিন্তু আমরা অ্যাকচুয়ালি 30 ডিগ্রি টেম্পারেচার যে 1 সেন্টিমিটারটাকে আমরা বলছি, মানে এই ক্ষুদ্র ব্যবধান যে সরেছে দুটো দাগের ব্যবধান, সেটা কিন্তু আমরা খালি চোখে বুঝতে পারবো না, ক্যালকুলেশনের সাহায্যে আমরা পরিষ্কার বুঝতে পারবো। এরপর কি বলছে, 30 ডিগ্রি তাপমাত্রা ওই স্কেলের সাহায্যে পিতলের দণ্ড মেপে পাওয়া গেল 5 মিটার। 10 ডিগ্রি তাপমাত্রায় ওই পিতলের দণ্ডে সঠিক পাঠ কত, যেটা পিতলের দণ্ড 30 ডিগ্রি তাপমাত্রা পেয়েছে 5 মিটার, তার অ্যাকচুয়ালি প্রকৃত দৈর্ঘ্য কত,
30 ডিগ্রি তাপমাত্রা স্কেলের সাহায্যে একটি পিতলের দণ্ড মেপে পাওয়া গেল 5 মিটার। তাহলে 5 মিটার যেটা সেটা তার প্রকৃত দৈর্ঘ্য কত হবে? তাহলে এখান থেকে আমরা পিতলের দৈর্ঘ্য 30 ডিগ্রি টেম্পারেচারে আমরা যদি পরিমাপ করি তাহলে যেটা তার প্রকৃত দৈর্ঘ্য যেটা মিটার স্কেলের সাহায্যে মেপে পাওয়া গেল 5 মিটার, সেটা অ্যাকচুয়ালি 5 মিটার হবে না, কারণ সেটা প্রকৃত দৈর্ঘ্য হওয়া উচিত 5 ইন্টু 1 প্লাস গামা টি টু মাইনাস টি। তাহলে আমি এখানে ধরে নিলাম পিতলের 30 ডিগ্রি টেম্পারেচারের যে দৈর্ঘ্যটা মেপে পাওয়া গেছে মিটার স্কেলের সাহায্যে তার অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত হবে? তাহলে 500 ইন্টু 1 প্লাস গামা, গামা বলতে এখানে কার মান হবে? এখানে পিতলের মানটা পাবো। পিতলের গামা 18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 20, 30 মাইনাস 10 20। তাহলে এই মানটা আমরা পাবো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি L30, অর্থাৎ 30 ডিগ্রি টেম্পারেচারে পিতলের ক্ষেত্রে এটা পিতলের দৈর্ঘ্য। পিতলের দৈর্ঘ্য 30 ডিগ্রি টেম্পারেচারে যেটা ইস্পাতের স্কেল মেপে বলছে 5 মিটার, তার অ্যাকচুয়াল দৈর্ঘ্য হবে কত? 500 ইন্টু 1 প্লাস পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইন্টু 30 মাইনাস 2। তাহলে এখানে কত হচ্ছে 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 5। তাহলে 500, এটা হচ্ছে 1 প্লাস কত হচ্ছে 0.00036। তাহলে 500 ইন্টু 1.00036 এত মিটার অ্যাকচুয়ালি পাওয়া যাবে। আর 10 ডিগ্রি টেম্পারেচার তার মান কত? পিতলের দণ্ডের সঠিক পাঠ কত? এইখানে একটু কারেকশন করে নাও। এই যে পিতলের ক্ষেত্রে আমরা L30 বের করছি, অর্থাৎ 30 ডিগ্রি তাপমাত্রায় স্কেলের সাহায্যে যেহেতু মেপেছি, তাই স্কেলের সাহায্যে মেপেছি। তাহলে 5 মিটার, 5 মিটার মানে 500 সেন্টিমিটার। তাহলে এখানে 500 ইন্টু 1 প্লাস 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 20 কেন করলাম? 12টা করলাম এই কারণে, কারণ যেহেতু স্কেল দিয়ে মেপেছি, ধাতব স্কেল দিয়ে, তাহলে অ্যাকচুয়ালি 500 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য হবে এই মানটা। এবার আমরা কি করেছি যে বলবো 10 ডিগ্রি তাপমাত্রা, তাহলে পিতলের দণ্ডের সঠিক পাঠ কত? তাহলে L30 ইকুয়াল টু L10 ইন্টু 1 মাইনাস, যেহেতু টেম্পারেচারটা 30 থেকে 10-এ এসছে সেখানে মাইনাস ব্যবহার করলাম, গামা ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখানে L30 জায়গায় বসাবো 500.12 আর L10 এর মান বের করতে হবে 1 মাইনাস, এখানে বসাবো 18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 20। তাহলে L10 এর মানটা আমাদের এখানে অ্যান্সারটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এইবারে লক্ষ্য করে 31 দেখেন ম্যাথটা, একটি ধাতব সেকেন্ড দোলক 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক পাঠ দেয়, সঠিক সময় দেয়। কোনো একদিন দোলকটি 15 সেকেন্ড স্লো গেল, ওই দিনের তাপমাত্রা নির্ণয় করো। দোলকের ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে বলছে একটি ধাতব সেকেন্ড দোলক 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সঠিক সময় দেয়। কোনো একদিন দোলকটি 15 সেকেন্ড স্লো গেল, ওই দিনের তাপমাত্রা নির্ণয় করো। দোলকের ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে দোলনকাল টি ইকাল টু আমরা জানি সরল দোলগতি অধ্যায়ে আমরা পড়েছি, যেটা টি সমান 2π√L/g। এবার উষ্ণতা যখনই পরিবর্তিত হবে তখন এলটা কিন্তু আর এল থাকবে না, এল ড্যাশ হয়ে যাবে, টিটা তখন টি ড্যাশ হয়ে যাবে, তখন হবে 2π√L'/g। তাহলে এল ড্যাশ ইকাল টু কত হবে? এল ইন্টু 1 প্লাস আলফা ইন্টু ডেল টি, এই মানটা চলে আসে, আলফা ইন্টু ডেল টি চলে আসে। এবার তাহলে টি ড্যাশ বাই আমাদের এইটা যদি আমি বসিয়ে দিই মানটা, তাহলে 2π√, কত হচ্ছে? তাহলে এল ইন্টু 1 প্লাস আলফা ডেল টি ডিভাইডেড বাই জি। তাহলে 2π√L/g থাকবে, তাহলে 1 প্লাস আলফা ডেল টি মাথায় পাওয়ার একে দুই। এটাকে আমরা ভেঙে নিলে কি হচ্ছে? আলফা স্কোয়ার, আলফাকে এরকম টার্মগুলো কিছু পাবো, সেগুলোকে আমরা উপেক্ষা করবো কারণ মানগুলো খুব ক্ষুদ্র। তাই এখানে 1 প্লাস হাফ অফ আলফা ডেল টি, অর্থাৎ এই পাওয়ারটাকে এর সঙ্গে শুধু ইনক্লুড করে দেবো, করলে আমাদের এখানে সম্পর্ক চলে আসবে। তার দোলনকালের পরিবর্তন কত হবে? তার দোলনকালের পরিবর্তন, তাহলে এখানে তুমি ব্র্যাকেট লিখতে পারো আলফা স্কোয়ার আলফা কিউব, এই টার্মগুলোকে আমরা অগ্রাহ্য করতে পারি। দোলনকালের পরিবর্তন কত হবে? টি ড্যাশ মাইনাস টি ডেল টি, যেটা বলছি টি ড্যাশ মাইনাস টি। তাহলে টি ড্যাশ মাইনাস টি মানে কত হচ্ছে? তাহলে এই ভ্যালুটা আমরা বাদ দিচ্ছি এটা থেকে। তাহলে এখানে 2π কত হচ্ছে? 2π√L/g প্লাস 2π
রুট ওভার এল বাই জি ইন্টু হাফ অফ আলফা ডেল টি মাইনাস 2 পাই রুট ওভার এল বাই জি। তাহলে এই ভ্যালুটা কেটে যাচ্ছে, তাহলে কেটে গেলে থাকছে কত, তাহলে হাফ অফ আলফা ডেল টি ইন্টু এই ভ্যালুটা 2 পাই রুট ওভার এল জি মানে তো ক্যাপিটাল টি, যেটা দোলনকাল বলছে। তাহলে এবার এখানে ডেল টির মানটা আমাকে বের করতে হবে। তাহলে ডেল টি উষ্ণতা বৃদ্ধি, তাহলে উষ্ণতা বৃদ্ধিটা যদি আমি বের করতে, তাহলে 2 ডেল টি ডিভাইডেড বাই 2 ডেল টি ডিভাইডেড বাই আলফা ইন্টু টি, ক্যাপিটাল টি। এবারে 2 ইন্টু ডেল টি মানে 15 সেকেন্ড, এই যে সময়ের ব্যবধানটা যেটা স্লো চলছে ওইটা 15 সেকেন্ড স্লো চলছে, ওইটা হচ্ছে ডেল টি আর পর্যায়কালের পরিবর্তন। আর আমাদের এখান থেকে আলফার মান 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু টি এর মান কত হবে, টি মানে পর্যায়কাল সারাদিন 24 ঘন্টা, 24 ঘন্টা মানে 86,400 সেকেন্ড, মানে এতগুলো অর্ধ দোলন সম্পন্ন। তাহলে 28.9 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ওই দিনের তাপমাত্রা ধাতব সেকেন্ড দোলকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড সঠিক পাঠ দেয়, সময় দেয়, তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার কত হবে, তাহলে ওই দিনের টেম্পারেচার হবে, ওই দিনের টেম্পারেচার হবে 20 প্লাস 28.9, তার মানে হচ্ছে 48.9 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা হচ্ছে দিনের আমাদের টেম্পারেচার। দিনের টেম্পারেচার হবে 20, এই যে 20 ডিগ্রি উষ্ণতা সঠিক সময় দেয়। তাহলে এরপর টেম্পারেচার বেড়েছে মানে বেড়েছে, সেই জন্য সেকেন্ড দোলকটা স্লো চলছে। সেই স্লো যাওয়ার জন্য আমরা টেম্পারেচারের পরিবর্তনটা বের করলাম এই 15 ডিগ্রি স্লো চলার জন্য। তো সেক্ষেত্রে আমাদের দিনের টেম্পারেচার হবে 20 প্লাস 28.9, 48.9 ডিগ্রি সেন্টিগ্রেড। এরপর তোমরা লক্ষ্য করো 32 টাকার ম্যাথ। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি বস্তু তার আয়তনে 1/3 অংশ নিমজ্জিত অবস্থায় একটি তরলে ভাসিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বস্তুটির আয়তনের 40% তরলে নিমজ্জিত থাকে। তরলের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো, বস্তুর আয়তন প্রসারণ নগণ্য। এখন আমরা মনে করি বস্তুটির আয়তন কত, বস্তুটির ধরো আয়তন, তাহলে আয়তন হচ্ছে ভি। 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা অপসারিত তরলের আয়তন কত, তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অপসারিত তরলের আয়তন, তাহলে যে অংশটা নিমজ্জিত থাকবে সেই অংশের আয়তন অপসারিত করবে, তাহলে v/3। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অপসারিত তরলের আয়তন কত হবে, তাহলে ভি এর 40% অপসারণ করছে, না বলছে বস্তুর আয়তন 40% তরল নিমজ্জিত, তাহলে ওই অংশটাই অপসারণ করবে, 40% অপসারণ করবে, তার মানে 2/5 ভি এই অংশটা তরল অপসারিত করবে। যেহেতু ভাসমান বস্তুর ওজন দু ক্ষেত্রে অপসারিত তরলের ওজনের সমান, ভাসমান বস্তুর ক্ষেত্রে অপসারিত তরলের ওজন ইকুয়াল টু বস্তুর ওজন, তাই 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটা লিখতে পারো, যেহেতু এই ভাষাটা লিখো, যেহেতু ভাসমান বস্তুর ওজন দু ক্ষেত্রেই অপসারিত তরলের ওজনের সমান, তাই 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলের v/3 আয়তনই প্রসারিত হয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2v/5 হবে। তাহলে গামা ইকুয়াল টু করতে হবে 2v/5, মানে এটা অন্তিম আয়তন আর v/3টা প্রাথমিক আয়তন, তাহলে v/3 প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পরিবর্তন 100 - 20।
করলে আমরা মোটা পাবো v/15, আর এটা v/3 ইন্টু 80, তাহলে v ইন্টু 3 ডিভাইডেড বাই v ইন্টু 15 ইন্টু 80, তার মানে কত পাচ্ছি 2.5 ইন্টু 10⁻³ পার ডিগ্রি সেন্টিগ্রেড। এইবারে লক্ষ্য করো 33 দাগের ম্যাথটা বলছে একটি লোহা ও একটি তামার দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য 50 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় হয় 2 সেন্টিমিটার। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দণ্ড দুটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে আলফা এফ দেওয়া আছে 12 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড এবং আলফা কপার দেওয়া আছে 17 ইন্টু 10⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে আমাদের 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এবং 400 ডিগ্রি উষ্ণতায় 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের পার্থক্য। আমরা ধরে নিচ্ছি যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লোহার দৈর্ঘ্য কত? লোহার দৈর্ঘ্য x এবং 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তামার দৈর্ঘ্য কত হবে? তামার দণ্ডের দৈর্ঘ্য হবে y। উষ্ণতা বৃদ্ধিতে দণ্ড দুটির একই দৈর্ঘ্য পার্থক্য বজায় যেহেতু থাকছে, তার লোহার দণ্ডের প্রসারণ আর তামার দণ্ডের প্রসারণ এক হবে। আর লোহার দণ্ডের প্রসারণ কত হবে? তার লোহার দণ্ডের প্রসারণ হবে x ইন্টু, আমরা বলেছি বারবার যে প্রাথমিক দৈর্ঘ্য যেটা থাকবে তার সাথে আলফাটি গুণ করবে। তাহলে আলফার মান কত? 12 ইন্টু 10⁻6 ইন্টু 450 মাইনাস, এখান থেকে আমরা 450 মাইনাস 50 বের করব। এটা হচ্ছে প্রসারণ। আর তামার দণ্ডের ক্ষেত্রে কত হবে প্রসারণটা? y ইন্টু 17 ইন্টু 10⁻6 ইন্টু 450 মাইনাস 50। এই দুটো প্রসারণ আমাদের ঘটবে। এদের দৈর্ঘ্যের পার্থক্য সকল উষ্ণতাতে কত থাকবে? 2 সেন্টিমিটার। এই মান থেকে আমরা মোটামুটি একটা সম্পর্ক থেকে তার দুটোকে সমান করে দিচ্ছি। তাহলে x ইন্টু 12 ইন্টু 10⁻6 ইন্টু 400 ইকুয়াল টু y ইন্টু 17 ইন্টু 10⁻6 ইন্টু 400। তাহলে x বাই y সমান কত হচ্ছে? 17/12। তাহলে এখান থেকে ধরে নেওয়া হচ্ছে x গ্রেটার দেন y। তাহলে x বাই y এর অনুপাত 17/12। তাহলে এখানে বলছে দুটো দণ্ডের দৈর্ঘ্যের পার্থক্য, এই দুটো টেম্পারেচার বলছে 2 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমরা x গ্রেটার দেন যদি y করি তাহলে x মাইনাস y ইকুয়াল টু 2। এবার x এর মান, তাহলে x বাই y, তাহলে x বাই y এর মানটা কত? তাহলে x এর মান কত? 17/12 ইন্টু y মাইনাস y ইকুয়াল টু 2। তাহলে এই জায়গা থেকে আমরা x এর মান কত লিখতে পারি? 17/12 ইন্টু ওয়াইটাকে এদিকে নিয়ে আসতে পারি, সেই মানটা x এর জায়গায় বসিয়ে দিলাম। এই সমীকরণটা তৈরি করলাম, কারণ এই কন্ডিশন থেকে আমরা বুঝে নিলাম অ্যাকচুয়ালি কোন মানটা পাবো। তাহলে এখান থেকে তো 5/12y ইকুয়াল টু, তাহলে y সমান 24/5, 5×4=20, 5×8=40, 7 সেন্টিমিটার। তাহলে y যদি 4.8 হয় তাহলে আমাদের x এর মান কত? তাহলে x ইকুয়াল টু হবে 4.8 প্লাস 2, তার মানে 6। এই সমীকরণ থেকে x, তাহলে y-টা এই পাশে চলে আসবে, তাহলে y প্লাস 2, তাহলে y এর মান 4.8, তার সঙ্গে 2 যোগ হবে 6.8 সেন্টিমিটার। তাহলে এবারে আমাদের এটা এই যে দুটো মান পেলাম, এই মানগুলো কোন টেম্পারেচার? অ্যাকচুয়ালি এই মানগুলো হচ্ছে 50 ডিগ্রি টেম্পারেচারের দৈর্ঘ্য। এই যে আমরা ধরে নিচ্ছি না 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে দৈর্ঘ্য, আর এটাও ভুল লিখলাম, এটাও 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তামার দণ্ডের দৈর্ঘ্য y। আমরা ভুলে এখানে 450 লিখে দিয়েছিলাম, না, এটা 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তামার দৈর্ঘ্য y। তাহলে এই যে x আর y যেটা পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আমাদের লোহার দণ্ডের দৈর্ঘ্য এবং তামার দণ্ডের দৈর্ঘ্য পেয়েছি। আমাকে বের করতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি লোহার দৈর্ঘ্য x0 ধরি এবং তামার দণ্ডের দৈর্ঘ্য y0 ধরি, তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারি x3 ইন্টু 1 প্লাস আলফা এফি ইন্টু T2 মাইনাস T1 বলতে 0 থেকে 50 মানে 50
তাহলে এক্স জিরো কত, এক্স এর মান কত 6.8 ডিভাইডেড বাই 1 প্লাস কত হচ্ছে 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু 50। এই মানটা বের করলে আমরা কত পাবো, আমরা পাচ্ছি 6.796 মিটার সেন্টিমিটার। আর এটার ক্ষেত্রে কত পাবো তাহলে y ইকাল টু y0 ইন্টু 1 প্লাস আলফা কপার ইন্টু 50 মানে 0 থেকে 50। তাহলে এই y এর মান কত 4.8, তাহলে 4.8 ইকাল টু y0 1 প্লাস আলফা কপার 17 ইন্টু 10⁻⁻6 ইন্টু 50। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব y0 ইকাল টু 4.8 ডিভাইডেড বাই 1 প্লাস 17 ইন্টু 10⁻⁻6 ইন্টু 50। আমরা কিন্তু আমি মুখে কথাগুলো বলছি, তোমরা ক্যালকুলেশনটাকে ভালো করে লক্ষ্য করো, নিজেরাও করতে থাকো। আমি তো এই প্রথম ধাপটা যদি মাথায় রাখো তাহলে এখানে আমরা x0 y0 ভ্যালুটাকে বের করছি। তাহলে মান কত আসছে 4.796 সেন্টিমিটার, 4.796 সেন্টিমিটার। আর এটা তার মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে দেখো ধরবো 50 ডিগ্রিতে 6.8, তো সেটা কমে গেল 0 ডিগ্রিতে। তা 0 ডিগ্রিতে আমি এখানে এক্স এর মান বসিয়ে দিলাম, এক্স এর যে ভ্যালুটা বেরিয়েছে। তা স্বাভাবিকভাবে মোটামুটি আমাদের কঠিন আর তরলের যে প্রসারণে মোটামুটি বিভিন্ন টাইপের যে ম্যাথগুলো আমরা এইগুলো থেকে অনেকটা পেয়ে যাব। এগুলো সালেরও কিছু তোমাদের এখানে ম্যাথ দেওয়া আছে, আর সাথে সাথে বিভিন্ন টাইপের ম্যাথগুলো যেগুলো তোমাদের প্রয়োজন সেগুলো দেওয়া আছে।